এই এই তো অবনীর চোখ খুলেছে। আমি কোথায়? মা, বাবা? তুমি নিরাপদে আছো অবনী। আমি তক্ষিকা। তক্ষিকা, তুমি? আমি এখানে কিভাবে এলাম? আমি সাপ্রাজ্যে কেন? আবার কি কিছু হয়েছে? সাপ্রাজ কি আবার ফিরে এসেছে? না, আমি এই রাজ্যে রানী ছিলাম, আছি আর থাকবো। অবনী, তুমি এই আঘাত কিভাবে পেয়েছো? আঘাত? কিসের আঘাত? আমার কি হয়েছে? অবনী, তোমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। তুমি বৃষ্টির মধ্যে জঙ্গলে পড়েছিলে। তক্ষিকা মহারানী তোমাকে এখানে এনেছে। আজ 3 দিন পর তোমার চোখ খুলল। আ- আমি? আমার তো কিছুই মনে পড়ছে না। শেষবার যা মনে আছে তা উম, না, না, মনে পড়ছে না। তোমার মনে পড়ছে না কে তোমাকে ছুরি মেরেছিল? মনে করো অবনী। না, না, উম, কিছুই না। মাথার মধ্যে যেন কুয়াশা। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে। কি হয়েছিল বলো অবনী? তুমি জঙ্গলের মধ্যে ক্ষত বিক্ষতভাবে কেন পড়েছিলে? হ্যাঁ, আমি সেদিন কোথাও যাচ্ছিলাম, আর তখনই পথে দুজন ডাকাত আমাকে ধরেছিল। হয়তো ওরাই আমাকে আঘাত করেছিল। যদি তক্ষিকা মহারানী ঠিক সময় না যেত, তাহলে হয়তো আমরা তোমাকে হারিয়েই ফেলতাম। ঠিক আছে অবনী, এখন তুমি বিশ্রাম করো। সন্ধ্যার দিকে আমি তোমার সাথে গিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিব। কতদিন পর অবনীকে দেখলাম। এই মেয়েটা এখনো পাল্টায়নি। ওর জন্যই তো আমাদের সর্পরাজ চিরদিনের জন্য মরে গেছে। ওই আমাদের সাহায্য করেছিল সেদিন। সবই ঠিক আছে, কিন্তু তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস রে? আরে, সর্পরানী যখন অবনীকে নিয়ে এলো, তখন তার শরীরে অত দামি পোশাক আর গহনা ছিল। সর্পরানী তো এইগুলোর কথা অবনীকে বললো না। যদি ডাকাতি হবে, তাহলে তো দামি দামি জিনিস অবনীর শরীরে থাকতো না। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে কি অবনী আমাদের মিথ্যে বললো? মিথ্যে বলেনি, তবে আমার মনে হয় অবনী সব কিছু ভুলে গিয়েছে। কিন্তু ওর পোশাক দেখে কিন্তু আমার সন্দেহ হয়েছিল। এত দামি কারুকাজ করা পোশাক একজন কাঠুরিয়ার মেয়ের শরীরে তো থাকতে পারে না। অমন জামা থাকবে রাজার মেয়ের শরীরে। হ্যাঁ, হ্যাঁ রে, এই কথাটা তুই ঠিকই বলেছিস। যাই হোক, সেটা অবনীর বাবা মাই বলতে পারবে। হ্যাঁ, এটা তো আমিও ভেবে দেখিনি। আমাকে অবনীর বাবা মায়ের সাথে কথা বলতে হবে। মা, বাবা, তোমরা কোথায়? চম্পা, চম্পা, দেখো, অবনী এসেছে। ওই তো অবনী। মা অবনী, কোথায় ছিলি তুই? তোকে সব জায়গায় খুঁজেছি। মা, আমি ডাকাতদের খপ্পরে পড়েছিলাম। তক্ষিকা আমাকে বাঁচিয়েছে। তক্ষিকা, তুমি বারবার আমার অবনীর জীবন রক্ষা করো। তোমাকে কি বলে ধন্যবাদ জানাই। আরে আরে, এ কি করছেন? অবনী আমার অনেক সাহায্য করেছে। তোকে ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি। এই 2 দিন তোকে না পেয়ে আমি তো শেষ রে মা। আয় মা, ঘরে চল। আমি কি ওর বাবা মাকে জিজ্ঞেস করব এতদিন অবনীর সাথে কি কি হয়েছিল? না না, থাক, অন্য সময় বলবো।
এভাবে আর চলা যায় না। রাজকন্যা ঈশিতা যা শুরু করেছে। ঠিকই বলছেন মন্ত্রী মশাই, আমাগো আর এইসব সহ্য হইতাছে না। কিছু একটা করতেই হবে। রানীমা আসছেন, সবাই চুপ। কি হচ্ছিল এখানে? এত চেঁচামেচি কেন? কে চিৎকার করছিল? রানীমা, প্রজারা আজ সকাল থেকেই চাষের মালের দাম নিয়ে অভিযোগ করছে। আপনি সব কিছুর কর এত বাড়িয়ে দিয়েছেন, আমরা তা নিয়েই কথা বলছিলাম। অভিযোগ করবে মানে? আমি তো আর পা ধরে ভিক্ষা করি না। রাজ্য চালাতে গেলে শাসন লাগে, ওদের অভাবেই থাকতে হবে। কিন্তু রানীমা, প্রজারা ক্ষুধার্ত, করের পরিমাণ দ্বিগুণ হয়েছে। এভাবে চললে তারা তো সবাই না খেয়েই মরে যাবে। তাহলে আপনাদের বেতন অর্ধেক করে দিই। রাজ্য চালাতে হলে কেউ আরামে থাকতে পারবে না। প্রজারা আর পারতাছে না রানীমা, এই ধান নাই, জল নাই, তাদের আর শাসন সহ্য হইতাছে না। এখন কি তোর মতো প্রহরী থেকে শুনতে হবে আমার কারা রাজা আর কারা প্রজা? এটাই ভুলে যাচ্ছিস তোরা। আমার সামনে কথা বলার সাহস হয় কিভাবে? এরপর যে মন করবে তাকে শুলে জড়াবো। রানীমার স্বভাব দিনে দিনে ভয়ানক হচ্ছে। কেউ তো কথা বলার সাহসও পায় না। এভাবে চললে বিদ্রোহ আসন্ন, রাজ্যের ভিতরেই ক্ষোভ জমছে। আমরা কি চুপ কইরা থাকমু? এই রাজ্য কি শুধু আতঙ্কেই চলবো? আমাদের উচিত একটা গোপন সভা ডাকা। হয়তো কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তার আগে বুঝে চলতে হবে। রানীমা কান পেতে থাকে, ভুল করলে প্রাণ যাবে। কিন্তু যদি এখনই কিছু না করি, রাজ্যটাই তো আর থাকবো না। মানুষ আর সহ্য করতেছে না মন্ত্রী মশাই। শাসন চাই, সন্ত্রাস না। আমরা ঈশিতারে চাই না। হ্যাঁ হ্যাঁ, সেটা ঈশিতাই ছিল। সেটা আর কেউ নয়, ঈশিতাই ছিল। ওর এত বড় স্পর্ধা, ও আমার দিকে তীর নিক্ষেপ করে। তোমার তীর তো আমার বুকে লাগেনি, তুমি নিশানায় কাঁচা। কিন্তু আমার তীর ঠিকই তোমার নিশানায় লাগবে। যদি সেই রাজ্য অবনীর না হতো, তবে আমি আজই তোমার রাজ্য দখল করে নিতাম। হরিপদকে পাঠিয়েছি, হরিপদকে পাঠিয়েছি। অবনী কেমন আছে তা জানা হয়নি, আর জানবো সে কেমন আছে। রাজকন্যা অবনীর কোনো খোঁজ নেই। আমি রাজ্যে গিয়েও দেখেছি, ওই সবার মুখে একই কথা। যেদিন বিয়ে ভেঙে আপনি চলে আসেন, তার পরের দিন রাত থেকেই রাজকন্যা অবনীর কোথাও কোনো খোঁজ নেই। খোঁজ নেই মানে কি? সবাই বলা বলি করছে হয়তো রাজকন্যা ঈশিতাই তার কোনো ক্ষতি করেছে, কেননা রাজ্য এখন রাজকন্যা ঈশিতার হাতে। এক্ষুনি সবাইকে সভাকক্ষে আসতে বলো। ওই মন্ত্রী, সেনাপতি সবাইকে ডেকে বলো, গুরুত্বপূর্ণ আলাপ আছে। আর নয়, অনেক সহ্য করেছি। আপনারা কি জানতে চান সেদিন কে আমার উপর তীর নিক্ষেপ করেছিল? কে করেছিল রাজকুমার? শুধু একবার তার নামটা বলুন। রাজকন্যা ঈশিতা। সেদিন সেই আমার উপর তীর নিক্ষেপ করেছিল। আমি চুপ ছিলাম, কিন্তু ও রাজ্যে যা হচ্ছে তা শুধু অন্যায় নয়, অপমানও বটে। রাজকুমার, আমরা সব শুনেছি। ঈশিতা রাজ্য জুড়ে ভয় ছড়াচ্ছে আর সবার উপরেই খুব অত্যাচার করছে। প্রজারা সবাই পালিয়ে যাচ্ছে, বাজার ফাঁকা। এই সীমানার প্রান্তে আজকাল লোকদেরকেও দেখা যায় না। ঈশিতা আমাকে আঘাত করেছে, তোমরা কি চাও আমি এর প্রতিশোধ নেই? নিশ্চয় রাজকুমার,
নিশ্চিত রূপে আমরা চাই। তাহলে তো যুদ্ধের ঘোষণা করাই যায়। রাজকুমার, আপনার অনুমতি পেলে আমরা কাল থেকেই সীমানা অতিক্রম করব। হ্যাঁ, অনুমতি দিলাম। এই যুদ্ধ ক্ষমতার জন্য নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে রাজ্যের জন্য। তবে কি রাজ্য জুড়ে যুদ্ধ ঘোষণা করব রাজকুমার? হ্যাঁ হ্যাঁ, আগামী পূর্ণিমায় আক্রমণ শুরু হবে। ঈশিতা যা করেছে তার মাসুল ওকে পেতেই হবে। তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু হোক। ঘোড়া, তীর, বর্ম সবকিছু ঠিক রাখতে হবে। আমরা ন্যায়ের পক্ষে, আমাদের হৃদয় আগুন, আর ওই রাজ্যের প্রজারাও আমাদেরই পক্ষে থাকবে, সেটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, এই সিদ্ধান্তে সে রাজ্যের প্রজারা সাহস পাবে। আমরা তাদের পাশে আছি। আমরা শুধু ঈশিতাকেই বন্দি করব। তবে চলুন রাজকুমার, আর বেশি অপেক্ষা করতে পারছি না। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? ঈশিতা কি তবে এইবার যুদ্ধ করতে পারবে, নাকি অর্জুনের হাতে বন্দী হবে? আর অবনী কি সবকিছু ভুলে, আদিত্যকে ভুলে নতুন জীবন শুরু করবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।